হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমাদেরকে কিন্তু আমি বাংলার 150টা স্পেশাল যে মক টেস্টের কোশ্চেন সেগুলো কিন্তু আলোচনা করেছি। যেগুলো টপ লেভেলের এমসিকিউ ছিল সেগুলো কিন্তু 150টা বাংলা পেডাগোজির ওপরে করিয়ে দিয়েছি। আজকে তোমাদের শুরু হচ্ছে, আজকে টোটাল 50টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন রাজ্যের পরীক্ষায় এসেছে, সেগুলো থেকে আমি কালেক্ট করে তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তো তোমরা কিন্তু এক্সামের আগে অবশ্যই রিভিশন করে নাও ক্লাসটা। চলো, প্রত্যেকে কিন্তু আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকে আনসার করবে, সময় নষ্ট করবো না। চলো, ফার্স্ট কোশ্চেন আনসার দেখো। শিশুদের মধ্যে ভাষার বিকাশ প্রভাবিত হয় কিভাবে? শিশুর মধ্যে ভাষার বিকাশ প্রভাবিত হয় শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ, বংশগতি পরিবেশ পাশাপাশি, আর বংশগতি বা পরিবেশ কোনোটা নয়। তাহলে কী হবে আনসার? তাহলে শিশুর ভাষার বিকাশে প্রভাব বিস্তার করে কোনটি? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। বংশগতি এবং পরিবেশ উভয়। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন আনসার করো। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ, যেটাকে আমরা বলি কি প্রোগ্রেসিভ ক্লাসরুম, তাই না? তাহলে প্রোগ্রেসিভ ক্লাসরুমে কি করা হবে? শুধুমাত্র নীরব শ্রবণকে প্রাধান্য দেওয়া হবে। যেখানে প্রোগ্রেসিভ এডুকেশন, সেখানে কিন্তু শিশুদের যে নীরব শ্রবণ রয়েছে, প্যাসিভ লিসিং রয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হবে। অপশন নাম্বার বি বলছে শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যকে সম্মান করা হবে। এটা আমি বারবারই বলে থাকি যে প্রত্যেকটা শিক্ষার্থীর যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে বা প্রত্যেকটা শিক্ষার্থীর যে স্বতন্ত্র পার্থক্য রয়েছে তার উপরে ফোকাস করা। অপশন নাম্বার 3 মার্কস ওরিয়েন্টেড। অপশন নাম্বার 4 আচরণগত নীতির ওপর ভিত্তি করে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্র পার্থক্যকে ফোকাস করা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্যে শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা। তাহলে লরেন্স কোহেলবার্গের তথ্য ভালো করে পড়বে, ঠিক আছে? লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশে শাস্তি এড়াতে নিয়ম মেনে চলা প্রতিনিধিত্ব করে। অপশন নাম্বার এ প্রাক প্রচলিত পর্যায়। অপশন নাম্বার 2 বলছে ফর্মাল অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার 3 কনভেনশনাল স্টেজ। আর অপশন নাম্বার 4 বলছে পোস্ট কনভেনশনাল স্টেজ। তাহলে আমরা জানি লরেন্স কোহেলবার্গ কিন্তু 3টে পর্যায়ের কথা বলেছেন। কি কি? একটা প্রি কনভেনশনাল, একটা হচ্ছে কনভেনশনাল, আর একটা হচ্ছে ফর্মাল কনভেনশনাল। যখন কোনো একটা শিশু শাস্তির ভয়ে কোনো নৈতিক আচরণ করে সেটাকে আমরা বলবো কি প্রি কনভেনশনাল স্টেজ। অপশন নাম্বার 2 সরি অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, প্রি কনভেনশনাল স্টেজ। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ভালো করে প্রশ্নটা পড়ো, তারপরে তোমরা অপশনগুলো দেখবে। শেখার প্রক্রিয়া সহজতর করার জন্য একজন শিক্ষকের কৌশলগুলি ব্যবহার করা উচিত যা এর উপর জোর দেয়। তাহলে শিক্ষার্থীদের শেখার যে কৌশলগুলো রয়েছে সেগুলো আরও বেশি ইমফাসাইজ করার জন্য, সহজ করার জন্য একজন শিক্ষক মহাশয় কোনটির ওপর জোর দেবেন? অপশন এ জটিল থেকে সরল ধারণার ওপরে, কোনোটাই নাই, কারণ সহজ থেকে জটিলের দিকে যেতে হবে। অপশন নাম্বার 2 বলছে অভিসারী চিন্তন, যেটাকে বলছে দ্য প্রাইমারি কনভার্জেন্ট থিঙ্কিং। অপশন নাম্বার 3 বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ এক্সপ্লোরিং দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট কনসেপ্ট। অপশন নাম্বার 4 বলছে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা। তাহলে কী হবে আনসার? যে শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার যে কৌশলটা রয়েছে সেটা আরও বেশি সহজতর করার জন্য তুমি কি করবে? যে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, অর্থাৎ রিলেশন তৈরি করবে। অর্থাৎ যখন আমি একটা জিনিস পড়াবো সেই জিনিসটার সঙ্গে আর একটা জিনিসকে আমি কোরিলেট করব বা রিলেশন তৈরি করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সেগুলো মনে রাখতে পারে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। শিশু বিকাশের নীতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে শিশুর বিকাশের নীতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশানগুলো দেখো। দেহের কেন্দ্রীয় অংশ থেকে পেরিফেরালের দিকে যায়, বলছে কেন্দ্র থেকে পেরিফেরাল দিকে যায়, এটা তো একদম সঠিক। বলছে শিশু বিকাশের নীতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এ ডেভেলপমেন্ট অকার ফ্রম সেন্ট্রাল পার্ট টুয়ার্ডস দ্য বডি পেরিফেরাল, একদম কারেক্ট। এটা আমরা জানি যে একটা হচ্ছে সেফালোক্যাডুয়াল, একটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল, তো অপশন এ কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে উন্নয়ন বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না, এটা তো ভুল, কারণ আমরা জানি বিকাশ বংশগতি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন নাম্বার 3 একটি ডোমেনে উন্নয়ন অন্য ডোমেনে উন্নয়নের ওপর কোনো প্রভাব ফেলে না, এটাও ভুল। কারণ ধরো আমার যদি ভাষাগত ডেভেলপমেন্ট ভালো হয় আমার তাহলে সামাজিক বিকাশ ভালো হবে, আমার যদি বৌদ্ধিক বিকাশ ভালো হয় তাহলে আমার ভাষার বিকাশ ভালো হবে, অর্থাৎ একদিকের বিকাশ অন্য দিকের বিকাশকে ত্বরান্বিত করে, তাহলে এটা ভুল হয়ে গেল।
অপশন নাম্বার 4 বলছে উন্নয়ন সম্পূর্ণরূপে বা বিকাশ সম্পূর্ণরূপে পরিমাণগত। এটা তো ভুল, কারণ আমরা জানি যে বিকাশ হচ্ছে পরিমাণগত গুণগত দুটোই। তাহলে এখানে কি বলছে, বিকাশ হচ্ছে সম্পূর্ণরূপে পরিমাণগত, তো এটা সম্পূর্ণ কিন্তু ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো পরীক্ষার প্যাটার্ন কীরকম হতে পারে, প্রশ্ন এই লেভেলের প্রশ্ন হতে পারে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভাইগটস্কি থিওরি মেনলি ফোকাস অন। তাহলে ভাইগটস্কির যে থিওরিটা রয়েছে সেটা কিসের উপরে ফোকাস করে, বলছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য হেরিডিটি অন ডেভেলপমেন্ট, যে শিশুর যে বিকাশ রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বংশগতির ওপরে প্রভাব ফেলে। বাংলা লেখা আছে, বাংলা পড়ে নাও তোমরা। দ্বিতীয়ত বলছে দ্য রুল অফ কালচারাল টুলস ইন কগনিটিভ ডেভেলপমেন্ট, বলছে শিশুর বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা কিন্তু অনেকটাই আছে। অপশন নাম্বার 3 সামাজিকরণের জৈব পরিবেশগত মডেল, অর্থাৎ সামাজিকরণের জন্য এখানে তার বংশগতিকে দায়ী করা হচ্ছে। অপশন নাম্বার 4 দ্য ইম্প্যাক্ট অফ অ্যাট্রিবিউশন প্যাটার্ন অন দ্য মোটিভেশন, অর্থাৎ শিশুদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো বিকাশ করার জন্য কিসের প্রয়োজন, মোটিভেশনের প্রয়োজন। মোটিভেশনের কথা কি ভাইগটস্কি বলেছেন? বলেননি। তিনি কি বলেছেন, শিশুদের মধ্যে শিখন বা তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ত্বরান্বিত করার জন্য কিসের ভূমিকা তিনি বলেছেন, সমাজের সংস্কৃতির ভূমিকা কথা তিনি বলেছেন। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 2। ক্লিয়ার? অপশন 2। চলো নেক্সট কোশ্চেন 7 নম্বর দেখো, খুবই দ্রুত করতে হচ্ছে কারণ আমার হাতে সময় খুবই কম, কারণ আমি এত ব্যস্ত থাকি সারাদিন, তো তার মধ্যে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। দেখো এই জন্য তাড়াহুড়ো করছি, ক্লাসটা করো। বলছে ক্রিকেট নিয়ে আলোচনার সময় একজন শিক্ষক বেশিরভাগই ছেলেদের প্রশ্ন করলেন, মেয়েদের নয়। তো ক্রিকেট নিয়ে যখন শিক্ষক মহাশয় আলোচনা করছিলেন তখন ছেলেদেরকে প্রশ্ন করছেন, মেয়েদেরকে নয়। এর মাধ্যমে তিনি কোনটি করতে চাইছেন, জেন্ডার এম্পাওয়ারমেন্ট, জেন্ডার বায়াস, জেন্ডার রিলিভেন্স আর জেন্ডার থ্রেট। সঠিক আনসার কী হবে, লিঙ্গ বৈষম্য অর্থাৎ জেন্ডার বায়াস। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষক গুরুত্ব দেন ঘন ঘন অবজেক্টিভ টাইপ পরীক্ষা। অপশন বি সক্রিয় জ্ঞান নির্মাণ প্রক্রিয়া। অপশন নাম্বার 3 যেভাবেই সম্ভব সিলেবাস শেষ করা। অপশন নাম্বার 4 শাস্তির ওপর ভিত্তি করে কঠোর শাস্তিমূলক অনুশীলন। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার, সক্রিয় জ্ঞান নির্মাণ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি শিশুদের সামাজিকরণের প্রাথমিক মাধ্যম। তাহলে নিচের কোনটি শিশুদের সামাজিকরণের প্রাথমিক মাধ্যম, বুকস অ্যান্ড ম্যাগাজিন, এগুলো সবই কিন্তু সেকেন্ডারি। ইমিডিয়েট ফ্যামিলি, প্যারেন্টস ওয়ার্ক প্লেস আর স্টাফ অ্যাট হসপিটাল। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু সেকেন্ডারি, শুধুমাত্র আমাদের ফ্যামিলি বাদে, কারণ ফ্যামিলি হচ্ছে কি প্রাইমারি সোশিয়ালাইজেশনের একটি এজেন্সি। নেক্সট কোশ্চেন দেখো, জ্ঞানীয় বিকাশের জিন পিয়াজেটের তথ্যে কংক্রিট অপারেশনাল স্টেজ কোন পর্যায়ে পড়ে, 0 থেকে 2 বছর, এটা আমরা প্রত্যেকে জানি, সেন্সর মোটর স্টেজ। অপশন নাম্বার 2 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার 3 7 থেকে 11 বছর, সেটা বলি আমরা কংক্রিট অপারেশনাল স্টেজ। আর 11 বছর ওপরে মানে ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার 3 7 থেকে 11 বছর। নেক্সট কোশ্চেন দেখো, আপনি একজন শিক্ষক যিনি বিশ্বাস করেন যে শিশুরা বিভিন্ন গতিতে এবং বিভিন্ন উপায়ে শেখে। আপনার ক্লাসে আপনি মূল্যায়নের পরিকল্পনা করবেন কিভাবে। তাহলে বুঝতে পেরেছো, তুমি বিশ্বাস করো যে শিক্ষক বিশ্বাস করেন যে শিশুরা বিভিন্ন গতিতে শিখছে এবং বিভিন্ন উপায় শিখছে। তো একটা শিশু কিন্তু একই পদ্ধতিতে শিখবে তেমনটা নয়, বিভিন্ন পদ্ধতি সে অবলম্বন করতে পারে। তো আপনি মূল্যায়নের পরিকল্পনা কিভাবে করবেন। অপশান নাম্বার এ সব ছাত্রদের জন্য একই রকম। অপশান নাম্বার 2 ইনক্লুড অবজেক্টিভ টাইপ কেস কাস্টিং অনলি। অপশান নাম্বার 3 নোট রিলেটেড হাউ চিলড্রেন লার্ন। অপশান নাম্বার 4 ইজ বেসড অন ডিফিকাল্ট মেথড অফ অ্যাসেসমেন্ট। আমি বাংলায় বলে দিচ্ছি, একটু শোনো। তুমি বিশ্বাস করো যে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদাভাবে শেখে, তারা আলাদা আলাদা মেথডে শিখে, আলাদা আলাদা প্রসেসে শিখে। তো তুমি একজন শিক্ষক হিসাবে কী করবে, সব ছাত্রের জন্য একই রকম ব্যবস্থা নেবে। এটা কি সম্ভব? সবাইকে যদি একই রকম ব্যবস্থা নিই তাহলে আলাদা শেখার মানে কি হলো? অপশানে ভুল। বলছে ইনক্লুড অবজেক্টিভ টাইপ কোশ্চেন। তুমি শুধুমাত্র অবজেক্টিভ টাইপ কোশ্চেন দিয়ে দেবে, এতে কি শিক্ষার্থীরা সব কিছু শিখে নেবে? আমি তোমাদেরকে থিওরি পড়ালাম না, শুধু এমসিকিউ যদি পড়াই, তোমাদের শিখন কি সম্পন্ন হবে? হবে না। অপশান নাম্বার 3 বলছে নোট রিলেটেড হাউ চিলড্রেন লার্ন। তুমি নোট করো যে শিশুরা কিভাবে শিখবে। অপশান নাম্বার 4 ইজ বেসড অন ডিফারেন্ট মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট। তোমাকে কী করতে হবে, বেসড অন ডিফারেন্ট মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট, তোমাকে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টকে ফলো করতে হবে। আনসার করো, কী হবে অ্যান্সার? একদম কারেক্ট।
তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। তাহলে অপশন নাম্বার 4 হবে এখানে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। এটা কিন্তু ডিফারেন্ট মেথডের ওপরে কিন্তু নির্ভরশীল, ইট বেস অন ডিফারেন্ট মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট, যে তুমি যে মূল্যায়নটা করবে সেই মূল্যায়নটা কী হবে সকলের জন্য কিন্তু আলাদা আলাদা। তো কোনো শিক্ষার্থী ধরো গান করতে ভালোবাসে, কেউ ছড়া আবৃত্তি করতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট তোমাকে মেথড কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি অফ স্ক্যাফোল্ডিং দ্য টিচিং লার্নিং প্রসেস। অর্থাৎ বলতে চাইছে নিচের কোনটি স্ক্যাফোল্ডিং সম্পর্কে সত্য। বাংলায় লেখা আছে অপশন এ সমস্যা সমাধানের জন্য কঠোর ধাপে ধাপে নির্দেশাবলী প্রদান করা। তো কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার জন্য তুমি কি করলে কঠোরভাবে তাদেরকে কিছু নির্দেশাবলী দিলে। অপশান নাম্বার 2 ভুল উত্তর জন্য শিশুদেরকে শাস্তি দেওয়া। অপশান 3 সমস্যা সমাধানের সময় শিশুরা কোনো সমস্যা আটকে গেলে তাদেরকে ইঙ্গিত দেওয়া। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? তাদেরকে ইঙ্গিত প্রদান করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বুদ্ধিমত্তা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? তাহলে শিশুর আইকিউ সম্পর্কে কোনটি সঠিক? অপশন এ বুদ্ধিমত্তা পরিমাপ করা যায় শুধুমাত্র আইকিউর ভিত্তিতে। এটা একদম ভুল। আইকিউ দিয়ে বুদ্ধি পরিমাপ করা যায় এটা কিন্তু কারেক্ট, কিন্তু কোনো শিক্ষার্থী ধরো ক্রিকেট খেলতে ভালোবাসে বা ক্রিকেট খেলায় তার পারদর্শিতা রয়েছে, তার কি আমি মানে তার যে বুদ্ধি সেটা কি আইকিউ দিয়ে পরিমাপ করতে পারবো? পারবো না, কারণ আইকিউ দিয়ে আমরা তার এডুকেশনাল বুদ্ধিগুলোকে পরিমাপ করতে পারি। তার যে অন্যান্য যে বুদ্ধিগুলো রয়েছে, সামাজিক বুদ্ধি, দৈহিক মানে মানসিক বুদ্ধি, সেগুলো কিন্তু পরিমাপ করতে পারি না। তাই শুধুমাত্র আইকিউ দিয়ে কিন্তু আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি না। অপশন নাম্বার 2 বুদ্ধিমত্তার মধ্যে ব্যক্তিগত পার্থক্য তৈরিতে বংশগতির কোনো ভূমিকা রাখে না। এটা সম্পূর্ণ ভুল, কারণ দেখো আমার বুদ্ধি তোমার বুদ্ধি আলাদা, কারণ এখানে বংশগতিটা কাজ করছে। অপশন নাম্বার 3 হাই ইন্টেলিজেন্স ইজ ওয়ান ডোমেন ইন্স্যুরেন্স হাই ইন্টেলিজেন্স ইন হচ্ছে কি আদার ডোমেন অলসো, মানে একদিকের উচ্চ বুদ্ধি অন্যদিকে উচ্চ বুদ্ধি করতে সহায়তা করবে। এটা সম্পূর্ণ ভুল। ধরো একটা কথা বলি, আমি ম্যাথে খুব ভালো, আমি ম্যাথে এক দুর্দান্ত 100তে 100 পাই, তার মানে কি আমি ইতিহাসে 100তে 100 পাবো? কখনোই পাবো না। কারণ বুদ্ধিটা কি, বুদ্ধিটা একটা দিকের প্রখর বুদ্ধি হলে অন্যদিকে যে তোমার প্রখর বুদ্ধি হবে এমনটা না হতে পারে। যেমন দেখো সচিন টেন্ডুলকার, ও ক্রিকেট খেলায় দুর্দান্ত, কিন্তু পড়াশোনায় কি দুর্দান্ত ছিল না। তাহলে এখানে কিন্তু সম্ভব নয় এটা। অপশান নাম্বার 4 স্কুলে ভালো পারফরমেন্স করায় বুদ্ধিমত্তা বেশি প্রয়োজন। একদম কারেক্ট। তাহলে যার যত আইকিউ লেভেল বেশি হবে সে কিন্তু স্কুলে পারফরমেন্স তত বেশি ভালো করবে। তাহলে সঠিক আনসার হবে অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বিষয়গুলি শিক্ষাকে প্রভাবিত করে? তাহলে নিচের কোন বিষয়গুলি শিক্ষাকে প্রভাবিত করে? মোটিভেশন, ইমোশন, সোশ্যাল কন্টেন্ট অ্যান্ড পেডাগজিক্যাল অ্যাপ্রোচ। তাহলে কী হবে অ্যান্সার? দেখো শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রভাব বিস্তার করে। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4 1 2 3 4 কারেক্ট। ক্লিয়ার? আমাকে খুবই দ্রুত করতে হচ্ছে, এর জন্য আমি দুঃখিত, কারণ আমার হাতে সময় সত্যি খুবই কম। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের মধ্যে ধারণাগত বোঝার সুবিধার্থে একজন শিক্ষকের উচিত। ধরো কোনো একটা টপিক তুমি শিক্ষার্থীদের পড়াচ্ছ, সেই টপিকটার কনসেপ্ট শিক্ষার্থীদেরকে বোঝাবার জন্য তুমি কি করবে? অপশান নাম্বার এ রোট মেমোরাইজেশন, তুমি শিক্ষার্থীদেরকে বলে দেবে যে তোরা মুখস্থ করে নে। অপশান নাম্বার 2 বলছে নট ইনক্লুড এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল ইন দ্য ডিসকাশন অফ কনসেপ্ট, তুমি কি করবে? তাদেরকে নট ইনক্লুড এক্সাম্পল, তুমি তাদেরকে বিভিন্ন যেগুলো এক্সাম্পল নেই সে সমস্ত এক্সাম্পলগুলো নিয়ে আসবে, অ্যান্ড নন এক্সাম্পল ইন দ্য হচ্ছে কি ডিসকাশন কনসেপ্ট। অপশান নাম্বার 3 বলছি দেখো, যা উপস্থিত হয়েছে এবং তারা ইতিমধ্যে যা জানে তার মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করে, অর্থাৎ পূর্বজ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের একটা সংযোগ স্থাপন করা। অপশান নাম্বার 4 রিয়েলি অন দ্য লেকচার মেথড অফ টিচিং। তো লেকচার মেথড তো শিক্ষক কেন্দ্রিক, এটা তো একদম ভুল। তাহলে এখানে কি হবে? এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার 3, যে তুমি কি করবে, তুমি একজন শিক্ষক হিসাবে তার যে পূর্ব জ্ঞান রয়েছে সেই পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানেরকে একটা কানেকশন তৈরি করে দেবে, একটা সম্পর্ক তৈরি করে দেবে, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু ইজিলি জিনিসটা শিখতে পারবে। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্টলি ম্যাচ পেয়ার অফ হচ্ছে কি ইনফ্লুয়েন্স অ্যান্ড সোর্স অফ দ্য মোটিভেশন। তাহলে মোটিভেশন এবং ইনফ্লুয়েন্স মানে প্রভাব সম্পর্কে কোনটি কারেক্ট? দেখো সেলফ ফুলফিলমেন্ট মানে বোঝো। সেলফ ফুলফিলমেন্ট মানে আমি নিজে মানে কতটা সন্তুষ্টি হয়েছি, মানে নিজে নিজে সন্তুষ্টি হওয়া, সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন, বাহ্যিক মোটিভেশন না। আমি যখন নিজে নিজে ফুলফিল হচ্ছি বা নিজে নিজে মানে সন্তুষ্টি হচ্ছে, তার মানে কি
আমি ইন্ট্রিনসিক মোটিভেশন, আভ্যন্তরীণ মোটিভেশন কাজ করছে। অপশান নাম্বার 2 কিউরিসিটি হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। অবশ্যই দেখো, কোনো জিনিস সম্পর্কে আমার জানার যখন আগ্রহ জানবে তার মানে কি, আমি আভ্যন্তরীণ মোটিভেশন কাজ করছে। অপশান নাম্বার 3 ক্যাশ প্রাইজটা কী হবে, সেটা হবে এক্সট্রিনসিক মোটিভেশন। অপশান নাম্বার 4 দেখো, অপশান নাম্বার 4 বলছে ইন্টারেস্ট হচ্ছে কি এক্সট্রিনসিক মোটিভেশন, এটা ভুল। তাহলে ইন্টারেস্টটা কি, ইন্টারেস্ট হবে আমাদের ইন্টারনাল মোটিভেশন, মনে থাকবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার 2 কারেক্ট, যে কিউরিসিটি কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন, অপশান নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখো, সোশিও কনস্ট্রাকটিভিস্ট ভিউ অফ লার্নিং, অর্থাৎ বাংলায় বলে দিই, বলছে শেখার সামাজিক নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি শেখার ড্যাশ প্রক্রিয়ার ওপরে গুরুত্ব দেয়। তাহলে নির্মিতিবাদ কোনটির ওপরে গুরুত্ব দেয়, মিথস্ক্রিয়া, পুরস্কার শাস্তি, শুধুমাত্র বংশগতি, আর নমনীয় শিক্ষাগত পন্থা। তাহলে সঠিক আনসার কী হবে, আমরা প্রত্যেকেই জানি যে সামাজিক নির্মিতিবাদে কিন্তু মিথস্ক্রিয়ার ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। এই প্রশ্নগুলো বা এই রকমের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসবে, দেখে নিও। তো এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি শেখার সঠিক বক্তব্য। অপশান বলছে পরীক্ষা হচ্ছে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য, এটা সম্পূর্ণ ভুল। অপশান নাম্বার 2 বলছে শিক্ষা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, আর তো পড়ার দরকার নেই, কারণ শিক্ষা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। অপশান নাম্বার 3 শিক্ষার প্রক্রিয়ার ওপর আবেগের কোনো ভূমিকা নেই, একদম ভুল, কারণ আমাদের শিক্ষার ওপরে কিন্তু আবেগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। কারণ আজকে আমার মন খারাপ যদি থাকে, আমি কি পড়তে পারবো, পড়তে কি ভালো লাগবে না। তাই শেখার ক্ষেত্রে আবেগের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপশান নাম্বার 4 শিক্ষা একটি জটিল প্রক্রিয়া, যার জন্য শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রাথমিক গ্রেডে শিক্ষার্থীদের একটি ধারণা শেখানোর জন্য বিষয়বস্তু উপস্থাপনের নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি সবথেকে উপযুক্ত। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোনো একটা বিষয় বা কোনো একটা কনসেপ্টকে তুমি পড়াতে চাইছো, নিচের কোন মেথডটি তুমি ফলো করবে। অপশান নাম্বার এ সিম্বল, পিকচার, কংক্রিট, ম্যাটেরিয়ালস। অপশান নাম্বার 2 পিকচার, সিম্বল, কংক্রিট, ম্যাটেরিয়াল। অপশান নাম্বার 3 সিম্বল, কংক্রিট, ম্যাটেরিয়াল এবং পিকচার। অপশান নাম্বার 4 কংক্রিট, ম্যাটেরিয়াল, পিকচার, তারপরে সিম্বল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 4। তাহলে বাচ্চাদেরকে তুমি যখন পড়াবে তখন তুমি কী করবে, কংক্রিট ম্যাটেরিয়াল মানে ওই জিনিসটাকে তুমি শিক্ষার্থীদের সামনে নিয়ে আসবে, মূর্ত জিনিসটা। তারপরে মূর্ত জিনিসটা তোমার যখন আনা হয়ে গেল, তারপরে তুমি তার ছবি দেখাবে, যখন তার ছবি দেখানো হয়ে গেছে তারপরে তাকে সিম্বল দেখাবে। তো অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, সমস্যার সমাধানের দক্ষতা বাড়ানো যায় কিসের মাধ্যমে। অপশান নাম্বার এ ফিক্সিং অন হচ্ছে কি কনভেনশনাল ইউজ অফ দ্য ম্যাটেরিয়াল। ধরো কোনো একটা প্রবলেম শিক্ষার্থীদের তুমি দিয়েছো, তো তুমি কি করলে, ফিক্সিং করে দিলে যে এই পদ্ধতিতে তোমাকে মানে সমাধান করতে হবে। এটা কি কোনো জিনিস হলো না, কারণ একটা পদ্ধতি শিক্ষার্থীরা না জানতে পারে, শিক্ষার্থী অন্যান্য পদ্ধতিও ফলো করতে পারে। অপশান নাম্বার 2 বলছে রিপ্রেজেন্টিং প্রবলেম ইন এ স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট। তোমার যে প্রবলেমটা তুমি শিক্ষার্থীদেরকে দিয়েছো সেটা একটা আদর্শ গঠনের মধ্যে উপস্থাপন করবে, একটা ফরম্যাটের মাধ্যমে উপস্থাপন করা। অপশান নাম্বার 3 কনসিডারিং অল্টারনেটিভ ওয়ে অফ সলিউশন। আর অপশান নাম্বার 4 রোট মেমোরাইজেশন। তাহলে সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 3 হচ্ছে কনসিডার এ অল্টারনেটিভ ওয়ে অফ সলিউশন। ধরো তোমাকে আমি একটা প্রবলেম দিচ্ছি, ম্যাথামেটিক্স প্রবলেম, তো আমি কি বলবো, যে প্রবলেম সলভ করার জন্য তোমাকে বলবো যে তুমি যে কোনো পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। যখন আমি শিক্ষার্থীদেরকে বলবো তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, তখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি গড়ে উঠবে, শিক্ষার্থীদের মধ্যে প্রবলেম সলভিংয়ের যে দক্ষতা সেটা কিন্তু বেড়ে উঠবে। তাই হচ্ছে কনসিডার যে অল্টারনেটিভ ওয়ে অফ সলিউশন, অর্থাৎ বিকল্প যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোকে ফলো করতে বলা। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি শেখার প্রক্রিয়া সম্পর্কে সঠিক নয়। নিচের কোনটি শেখার প্রক্রিয়া সম্পর্কে সঠিক নয়। অপশান দেখো, বলছে শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। অপশান নাম্বার 2 বলছে ত্রুটি এবং ভুল শেখার পক্ষে অপ্রাসঙ্গিক। আমি বারবারই বলে রাখছি যে লার্নিংয়ের ক্ষেত্রে ইরর এবং মিস্টেক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কখনোই আমাদের ইররিলিভেন্ট বা মানে অপ্রাসঙ্গিক হতে পারে না। তো অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, কারণ এখানে আমার ভুল আনসারটা খুঁজে বের করতে বলেছে। চলো আর বাকিগুলো দেখো, শিক্ষা ব্যক্তিগত এবং পরিবেশগত কারণের উপর ভিত্তি করে, অবশ্যই জানি আমরা, কারণ শিক্ষণটা বংশগত এবং পরিবেশ দুটোর উপরেই নির্ভরশীল। অপশান নাম্বার 4 শিক্ষা একটি বক্র পদ্ধতিতে সঞ্চালিত হয়, রৈখিক পদ্ধতিতে নয়, এটাও কারেক্ট। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 2 কারেক্ট। ক্লিয়ার?
নেক্সট 23 নাম্বার দেখো, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে তথ্য উপস্থাপন করবে তুমি কিভাবে? টেক্সচুয়াল ফর্ম অনলি, বলছে ভিজুয়াল ফর্ম অনলি, অপশান নাম্বার 3 ভার্বাল ফর্ম অনলি, অপশান নাম্বার 4 মাল্টিপল ফর্মাল। তাহলে অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকবে, কেউ অন্ধ, কেউ কানে কম শোনে, কেউ চোখে কম দেখে, কেউ হয়তো ফিজিক্যালি প্রবলেম, মেন্টালি প্রবলেম, বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে। তাই তুমি তাদেরকে পড়াবার জন্য অবশ্যই মাল্টিপল ফরম্যাট কিন্তু অবলম্বন করবে, অর্থাৎ বিভিন্ন মাধ্যম তুমি অবলম্বন করবে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা পড়ে রাখো, নতুন কোশ্চেন পরীক্ষা আসতে পারে। বলছে শিক্ষার অধিকার আইন 2009 অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে বা ইডাব্লিউএস থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য বেসরকারি বিদ্যালয়ে আসন সংরক্ষণের বিধান রয়েছে, যাতে সফলভাবে এই শিক্ষার্থীরা কি করতে পারে? ডিসক্রিমিনেশন মানে আলাদা করা। অপশান নাম্বার 2 সেগ্রিগেশন মানে আলাদা করা। অপশান নাম্বার 3 বলছে ইকুইটিটি, আর অপশান নাম্বার 4 হচ্ছে ইকুয়ালিটি। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3 হচ্ছে ইকুইটিটি। তো এই টার্মটা তোমরা মনে রাখো, আমি এর বাংলা মানে খুব একটা পাইনি, পরবর্তী টাইমে জেনে তোমাদেরকে এটার ব্যাখ্যাটাকে আমি তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? ব্যাখ্যাটা আমার দেখার মতন সময় হয়নি। তো এটা মাথায় রাখো যে বর্তমানে যে আমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি হয়েছে তাদের জন্য কিন্তু বিভিন্ন প্রাইভেট স্কুলে মানে আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেই যে নীতি, সেই নীতিটাকে কী বলা হয়? ইকুইটিটি বলা হয়। তো পরীক্ষায় অপশানে জানি না কি বাংলাতে দেবে, কিন্তু ইংরেজিতে থাকলে ইকুইটিটি থাকবে, কিন্তু সেটাকে আনসার করবে, ঠিক আছে? ইকুইটিটি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিসক্যালকুলিয়া কিসের সঙ্গে যুক্ত? তোমরা প্রত্যেকে জানো ক্যালকুলেশন মানে ম্যাথামেটিক্সের সঙ্গে যুক্ত। এই কোশ্চেনটা অনেকবার করেছি। লোকোমোটর ডিসএবিলিটি, অপশান নাম্বার 2 বলছে ফ্লুয়েন্স আন্ডারস্ট্যান্ডিং আদার মোটিভস, অপশান নাম্বার 3 মিউজিক্যাল অ্যাবিলিটি, আর অপশান নাম্বার 4 বলছে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। তাহলে সঠিক আনসার বুঝতে পারছো যে ডিসক্যালকুলিয়া কিন্তু অপশান নাম্বার 4 ম্যাথামেটিক্যাল কনসেপ্টের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, শিশুদের মধ্যে সৃজনশীলতা সহজতর করে তোলা যায় কিসের মাধ্যমে? অর্থাৎ শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি কিভাবে গড়ে তুলবে? অপশান নাম্বার এ অন্বেষণকে উৎসাহিত করা, বা শিশুদেরকে বলা যে কোনো জিনিসকে আবিষ্কার করতে বলা বা এক্সপ্লোরেশন করতে বলা। অপশান নাম্বার 2 শিক্ষক কেন্দ্রিক, কখনোই হবে না। অপশান নাম্বার 3 ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, রিপিটেড প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। অপশান নাম্বার 4 শুধুমাত্র অনুকরণের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো তো শিশুদের মধ্যে তুমি সৃজনশীলতা বাড়িয়ে তুলবে কিভাবে? তাদেরকে অনুসরণ করতে বলা বা আবিষ্কার করানোর মাধ্যমে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে ভাইগটস্কির ধারণা ভাষা এবং চিন্তাধারা নির্দেশ করে কোনটি? তাহলে ভাইগটস্কির তথ্যটা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে ভাইগটস্কির ধারণা কোনটির ওপরে নির্দেশ করছে? অপশান নাম্বার এ ভাষা জ্ঞানীয় বিকাশকে নির্দেশনা দেয়, বলছে ল্যাঙ্গুয়েজ গাইড দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট। অপশান নাম্বার 2 কগনিটিভ ডেভেলপমেন্ট গাইড ল্যাঙ্গুয়েজ। অপশান নাম্বার 3 দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশন। অপশান নাম্বার 4 কগনিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যে জ্ঞান, সে জ্ঞান এবং ভাষা কিন্তু ওরা স্বাধীন, কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। আবার বলছে জ্ঞান ও ভাষার মধ্যে কোনো সম্পর্ক নয়। অপশান নাম্বার 2 বলছে কগনিটিভ ডেভেলপমেন্ট গাইড ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের ভাষা বিকাশে সহযোগিতা করে। আর অপশান নাম্বার 1 বলছে ভাষার বিকাশ আমাদের জ্ঞানীয় বিকাশে সাহায্য করে। তাহলে সবসময় মাথায় রাখবে আমাদের যদি ভাষার বিকাশ ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের জ্ঞানের বিকাশ ভালো হবে। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, যে ভাষার বিকাশ জ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ভাষার বিকাশ জ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করে। কখনো উল্টিয়ে দিও না যে জ্ঞানের বিকাশ ভাষার ওপরে, এটা করবে না। সবসময় ভাষা জ্ঞানকে প্রভাবিত করে। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ঘোড়া দেখে 3 বছরের শিশু চিৎকার করে উঠল, বাহ এত বড় কুকুর। জেন পিয়াজের জ্ঞানীয় বিকাশের তথ্য অনুসারে শিশুর এই প্রতিক্রিয়ার একটি উদাহরণ কী হবে? অ্যাসিমিলেশন, মেক বিলিভ, অবজেক্ট পারমানেন্স, আর ডিফার্ড ইমিটেশন। কী হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি এ, অ্যাসিমিলেশন। তো একটা বড় ঘোড়াকে দেখে সে বললো কি এটা একটা কুকুর, তার মানে কি? এটা হচ্ছে শিক্ষার্থীর অ্যাসিমিলেশন। ধরো আকাশ দিয়ে কোনো একটা পাখি উড়ে যাচ্ছে, সে পাখিটাকে কি বলো? সে ঘুরে উঠছে, তাহলে এটাও কিন্তু অ্যাসিমিলেশনের মধ্যে পড়বে। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, এই প্রশ্নগুলো এসেছিল 10/1/2022 সালে,
ঠিক আছে, আমি বিভিন্ন রাজ্যের প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের। 10/1/2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? বিকাশ ক্রমিক এবং সুশৃঙ্খল, একদম কারেক্ট। বিকাশ শুধুমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয়, বিকাশ সব ক্ষেত্রে আন্তঃসম্পর্কিত, আর ব্যক্তিভেদে বিকাশের ভিন্নতা রয়েছে। তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার 2, বিকাশ শুধুমাত্র বংশগতি নয়, পরিবেশের ওপরও নির্ভরশীল। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভাষা অর্জনের জন্য একটি সেন্সিটিভ সময়? অপশন নাম্বার এ প্রিনেটাল, প্রিনেটাল মানে জন্মাবার আগে। অপশন নাম্বার 2 আর্লি চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল, আর অ্যাডাল্টহুড মানে যেটা তুমি প্রাপ্তবয়স্ককাল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 আর্লি চাইল্ডহুড। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দ্য সেকেন্ডারি এজেন্সি অফ দ্য সোশিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের সামাজিকরণের গৌণ মাধ্যম কোনগুলো? ফ্যামিলি, ফ্যামিলি আমরা জানি প্রাথমিক। অপশন নাম্বার 2 বলছে রিলিজিয়ন এবং প্যারেন্টস, প্যারেন্টস কী হবে? প্রাথমিক। অপশন নাম্বার 3 স্কুল এবং রিলিজিয়ন, এবং অপশন নাম্বার 4 ফ্যামিলি এবং স্কুল। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 স্কুল এবং রিলিজিয়ন গ্রুপ। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে জ্ঞানীয় বিকাশের পিঁয়াজের তথ্যে শিশু দ্বারা সংরক্ষণ করা হয়। সংরক্ষণ মানে কনজারভেশনের কথা বলছে, বুঝতে পেরেছো? পিঁয়াজের তথ্য ভালো করে পড়বে। তাহলে শিশুর যে জ্ঞানীয় বিকাশের তথ্য যে পিঁয়াজে দিয়েছেন, কোন স্তরে শিশুর কনজারভেশন দেখা যায়? অপশন এ সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্তরে গিয়ে কিন্তু তারা জ্ঞানীয় বিকাশ মানে যে কনজারভেশন কিন্তু করতে পারে। অর্থাৎ বড় একটা বোতলের জল যদি একটা ছোট্ট মানে চওড়া বোতলে ঢালা হয়, তার যে জল সমান সেটা তখন বলতে পারবে। অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কংক্রিট অপারেশনাল পর্যায়ে থাকা শিশুদের জন্য শিক্ষকের উচিত নয়, নিচের কোনটি নয় বলেছে? তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজে যখন শিক্ষার্থীরা থাকবে, অর্থাৎ মানে মূর্ত সক্রিয়তার স্তরে যখন শিশুরা থাকবে, তখন কোনটি শিক্ষকের করা উচিত নয়? অপশন নাম্বার এ শ্রেণীবিন্যাস করার সুযোগ দেওয়া, ক্লাসিফিকেশন করতে বলা, একদম কারেক্ট। অপশন নাম্বার 2 বিমূর্ত চিন্তার সমস্যা দেওয়া, ভুল এটা। কারণ বিমূর্ত চিন্তার ধারণা কখন আসবে? ফর্মাল অপারেশনাল স্টেজ। বোঝা গেল? যখন শিশু ফর্মাল অপারেশনাল স্টেজে আসবে তখন কিন্তু তার মধ্যে বিমূর্ত চিন্তা করার ধারণা আসবে। অপশন নাম্বার 3 বিভিন্ন কাজের শ্রেণীকরণ। অপশন নাম্বার 4 বাস্তব বিষয়বস্তু তুলে ধরা। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার 2 যে বিমূর্ত চিন্তার সমস্যা কখনোই শিক্ষার্থীদেরকে দেওয়া যাবে না কংক্রিট অপারেশনাল স্টেজ। 34 নম্বর করো, 4 থেকে 5 বছরের শিশুরা প্রায় নিজেদের সাথে কথা বলে। ভাইগটস্কি এটাকে কি বলেছেন? আমরা বারবার বলছি ভাইগটস্কি কি বলছেন? এটাকে প্রাইভেট স্পিচ বলেছেন, তাই না? তো প্রাইভেট স্পিচ বলতে কি বোঝায় দেখো, তাদের অহংকেন্দ্রিকতা প্রতিফলিত হয়। অপশন নাম্বার 2 বলছে তাদের জ্ঞানীয় বিকাশকে বাধা দেয়। অপশন নাম্বার 3 তাদের সামাজিক বিকাশকে বাধা দেয়। অপশন নাম্বার 4 তাদের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4 কারেক্ট। যে আমি যখন মনে মনে কথা বলবো, তার মানে আমার যে আবেগ, আমার যে ইমোশন, সেগুলোকে কন্ট্রোল করছি। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, কে জোর দিয়েছেন যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের উল্লেখ ছাড়া ব্যক্তি বিকাশ বোঝা যায় না? তাহলে নিচের কোন ব্যক্তি বলেছেন যে শিশুর বিকাশের ক্ষেত্রে কি দরকার? সামাজিক যে মিথস্ক্রিয়া সেটা কিন্তু খুবই প্রয়োজন। কে বলেছেন? ভাইগটস্কি, পিয়াজে, স্কিনার আর কোহেলবার্গ। কী হবে অ্যান্সার? প্রত্যেকেই জানো, এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ ভাইগটস্কি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ে ব্যক্তিরা যুক্তি দেয় যে শুধুমাত্র সমাজ নয়, ব্যক্তিরা ঠিক কি তা নির্ধারণ করে। যে আমাদের যে নৈতিক বিকাশটা রয়েছে, সেই নৈতিক বিকাশটা কে নির্ধারণ করবে? সমাজ নির্ধারণ করবে। সেটা কোহেলবার্গের কোন পর্যায়ে? অপশান নাম্বার এ ওবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, মানে কি শাস্তির যে ভয়, মানে যেটা আমাদের প্রথম পর্যায়ে ছিল, শাস্তি এড়ানোর ভয়। অপশান নাম্বার 2 বলছে গুড বয় এবং গুড গার্ল, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়, তোমরা জানো ভালো করে, 3 নম্বর স্তর। অপশান নাম্বার 2 বলছে অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার মেনটেনেন্স ফিজিক্যাল ওরিয়েন্টেশন, অর্থাৎ এটা 4র্থ স্তর, ঠিক আছে। আর ইউনিভার্সাল ইথিক্স, এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ স্তর, মানে 6 নম্বর স্তর। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 অথরিটি অফ দ্য সোশ্যাল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন। যখন সমাজের ওপর আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, সমাজ আমার নিয়ন্ত্রণ করবে, তখন হয়ে গেল কি সোশ্যাল মেনটেনিং ওরিয়েন্টেশন। ক্লিয়ার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট।
এগুলো প্রত্যেকটা ক্লাস ডিটেলসে করিয়েছি, ক্লাসগুলো একটু প্লে লিস্টে গিয়ে একটু করে নিও, কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে। বলছে দেখো, ইন প্রোগ্রেসিভ ক্লাসরুম, তোমরা প্রত্যেকে জানো প্রোগ্রেসিভ ক্লাসরুমে কী হবে। অপশন নাম্বার এ মিথস্ক্রিয়া এবং সমলাপের মাধ্যমে সঞ্চালিত হয়। অপশন নাম্বার 2 বলছে এটি শিক্ষক থেকে শিক্ষার্থীদের কাছে একমুখী সংক্রমণ, যে শিক্ষক শুধু বলবেন শিক্ষার্থীরা চুপ করে শুনবে, এটা কি? এটা নয়। অপশন নাম্বার 3 নিষ্ক্রিয় অভ্যর্থনা, নিষ্ক্রিয় কখনোই নয়, সক্রিয়। অপশন নাম্বার 4 বলছে শুধুমাত্র শিক্ষার্থীদের দায়িত্ব থাকবে আর শিক্ষক এখানে কোনো ভূমিকা পালন করবে না, এটাও ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, যে মিথস্ক্রিয় হবে, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা কী হবে? ইন্টারাকশন হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হচ্ছে কোনটির ওপর ফোকাস করেছে? বলছে বহুভাষাবাদ, মাল্টিলিঙ্গুয়ালিজম, একভাষাবাদ। অপশন নাম্বার 3 বলছে সারা দেশের শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি, সারা দেশের শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি। অপশন নাম্বার 4 হিন্দি সারা দেশের শিক্ষার মাধ্যম। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? খুবই আপডেট কোশ্চেন এগুলো, পরীক্ষা আসার মতন প্রশ্ন, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী? অপশন নাম্বার এ ইনডিউস দ্য ফিয়ার অফ ফেলিওর ইন দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে যে ফিয়ার যেটা রয়েছে, ভয় যেটা রয়েছে, সেটাকে ইনডিউস করা। অপশন নাম্বার 2 বলছে খারাপ কর্মক্ষমতার জন্য শিশুদের লজ্জা দেওয়া। ঠিক আছে। অপশন নাম্বার 3 বলছে একে অপরের সাথে শিক্ষার্থীদের কর্মক্ষমতার তুলনা করা। অপশন নাম্বার 4 শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহায়তা করার উপায় বের করা, অর্থাৎ ফিগার আউট মানে ওয়ে টু সাপোর্ট দ্য লার্নার্স ইন দ্য লার্নিং প্রসেস, অর্থাৎ শিক্ষার্থীদের যে শিখছে সেখানে শিক্ষার্থীদেরকে সহায়তা করা। তাহলে আমরা কি জানলাম? অ্যাসেসমেন্টের প্রধান কাজ কি? অ্যাসেসমেন্টের প্রধান কাজ হচ্ছে যে শিক্ষার্থীরা কোথায় শিখতে পারলো না, কোথায় তাদের প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করা এবং তাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে দূর করা, অর্থাৎ শিক্ষণ যে ব্যবস্থাটা রয়েছে সেই শিক্ষণ ব্যবস্থায় হেল্প করা বা সহায়তা করা। আর এই ইনডিউস মানে কি? ইনডিউস মানে বাড়িয়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে ফেল করার মনোভাবটা বাড়িয়ে তোলা। এটা তো ভুল কথা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে বা ক্রিটিক্যাল থিঙ্কিংকে বাড়িয়ে তোলে? কোনটি? অপশন নাম্বার এ ড্র এ ডায়াগ্রাম অফ দ্য সোলার সিস্টেম, তোমাকে বললাম যে সোলার সিস্টেমের একটা ডায়াগ্রাম অঙ্কন করো। অপশন নাম্বার 2 মাল্টিপল করো, গুণ করো, 328কে 984 গুণ করো। অপশন নাম্বার 3 বলছে শিক্ষার অধিকার আইন পাশ হয় কত সালে? আর অপশন নাম্বার 4 বলছে নগরায়ন এবং শিল্পোন্নয়ন বিভিন্ন আর্থসামাজিক স্ট্রাটার মানুষকে প্রভাবিত করে এমন বিভিন্ন উপায় বিশ্লেষণ করো। তাহলে এখন বলা হচ্ছে যে আমাদের যে নগরায়ন এবং শিল্প উন্নয়ন ঘটেছে, অর্থাৎ শিল্পের যে উন্নয়ন হয়েছে, নগরের যে উন্নয়ন হয়েছে, সেটি আমাদের যে কালচার, আমাদের যে সমাজ, আমাদের যে ইকোনমি, তার উপরে কতটা প্রভাব ফেলেছে সে সম্পর্কে বিস্তার করো, মানে আলোচনা করো। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4, অর্থাৎ যখন শিক্ষার্থীরা এই বিষয়ে আলোচনা করবে তখন তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা মানে ক্রিটিসাইজ মনোভাবটা বেড়ে উঠবে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য পূরণ করার জন্য একজন শিক্ষকের কী করা উচিত? অর্থাৎ আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, তো একজন শিক্ষক হিসাবে তুমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কীভাবে মেটাবে? অপশন নাম্বার এ শিক্ষার্থীদের পূর্ববর্তী অভিজ্ঞতাকে উপেক্ষা করা, তুমি কখনোই শিক্ষার্থীদের পূর্ববর্তী অভিজ্ঞতাকে উপেক্ষা করবে না। অপশন নাম্বার 2 বলছে তাদের সাথে ব্যবহার করে শিক্ষার্থীদের পূর্বের অভিজ্ঞতা তৈরি করা, অর্থাৎ বিল্ড অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লার্নার্স ইউজিং উইথ দেম, যে শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো রয়েছে সেই পূর্ব অভিজ্ঞতাগুলোর ওপরে ভিত্তি করে তাদেরকে নলেজ দেওয়া। অপশন নাম্বার 3 বলছে শিক্ষার্থীদের মূল্যায়নের অভিন্ন উপায় ব্যবহার করা, ইউজ ইউনিফর্ম মানে একই রকমের পদ্ধতি অবলম্বন করা। অপশন নাম্বার 4 বলছে ইমপ্লিমেন্ট স্ট্যান্ডার্ডস কারিকুলাম ফর দ্য ওয়ার্ল্ড লার্নার্স, তুমি প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ পাঠ্যক্রম রচনা করা, মানে একটাই পাঠ্যক্রম রচনা করব সবার জন্য যেন কাজ করে, এটা কখনোই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? যে শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো রয়েছে তার উপরে কানেকশন করে, তার উপরে ভিত্তি করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু পরিপূর্ণ হবে। অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা জ্ঞানের বিষয়বস্তুর নিষ্ক্রিয় প্রাপক, এটা তো ভুল, কারণ নিষ্ক্রিয় তারা কখনোই নয়। অপশন নাম্বার 2 বলছে ছাত্রের বৃদ্ধি একটি ন্যায়সঙ্গত পদ্ধতিতে বিকাশ, অর্থাৎ স্টুডেন্ট গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইন অ্যান ইকুইটেবল ম্যানার, অর্থাৎ শিশুদের যে বৃদ্ধি এবং একটি এখানে টাইপিং ভুল আছে মনে হচ্ছে আমার, বলছে স্টুডেন্ট গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইন এ ইকুইটেবল ম্যানার, অর্থাৎ একই সঙ্গে ঘটে।
অপশন নাম্বার 3 বলছে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য শিকার হয়। অপশন নাম্বার 4 বলছে শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে নিজেরাই শেখার বাধা অতিক্রম করে। তাহলে এখানে আমরা কোশ্চেনটা কী দেখব, বলছে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ইন এ ইনক্লুসিভ ক্লাসরুম বলছে স্টুডেন্ট আর প্যাসিভ, কখনো প্যাসিভ হবে না, তারা সবসময় অ্যাক্টিভ। স্টুডেন্ট গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইন এ ইকুয়েবল ম্যানার, শিক্ষার্থীদের যে ডেভেলপমেন্ট সেটা ইকুয়েবল মানে একই রকমভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে, মানে একইভাবে একই সমতা অনুযায়ী। অপশন নাম্বার 3 বলছে স্টুডেন্ট গেট ডিসক্রিমিনেট, কখনোই তুমি শিক্ষার্থীদেরকে ডিসক্রিমিনেট করবে না, তাদের মধ্যে বৈষম্য আনবে না। অপশন নাম্বার 4 বলছে স্টুডেন্ট ওভারকাম দ্য ব্যারিয়ার অফ লার্নেস কমপ্লিটলি অন দেয়ার ওন, এটা একদম কারেক্ট। তো তোমাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের যে ব্যারিয়ারগুলো রয়েছে, শিক্ষার যে প্রবলেমগুলো রয়েছে, তারা নিজেরাই তাদের নিজের সমাধান করতে পারে, ঠিক আছে? কারণ তুমি তাদেরকে হেল্প করবে জাস্ট, আর শিক্ষার্থীরা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারবে। তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার অধিকার আইন 2009 দ্বারা 2009 ধারা হচ্ছে 12 অর্থনৈতিকভাবে দুর্বল অংশের ছাত্রদের শিক্ষার বিষয়ে নিচের কোনটি সুপারিশ করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো খুবই পরীক্ষায় আসছে, খুব ভালো করে পড়ো। বলছে আরটি অ্যাক্ট মানে শিক্ষার অধিকার আইন 2009 কী বলা হয়েছে? অ্যাডমিশন ইন গভর্নমেন্ট স্কুল অনলি, যে শিশুদেরকে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে ভর্তি করো। অপশন নাম্বার 2 রিজার্ভেশন ইন দ্য প্রাইভেট স্কুল। অপশন নাম্বার 3 প্রভিশন অফ ভোকেশনাল এডুকেশন অনলি। অপশন নাম্বার 4 সেপারেট স্কুল ফর দেম, তাদের জন্য আলাদা বিদ্যালয় প্রতিস্থাপন করা। তাহলে কী হবে? এর আগে আমি তোমাদেরকে বললাম যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কী বলা হয়েছে, যে শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রাইভেট স্কুলের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, তাদের জন্য সিট সংরক্ষণের কথা বলা হয়েছে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি শেখার অক্ষমতা গাণিতিক গণনার সঙ্গে যুক্ত? ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া আর ডিসপ্র্যাক্সিয়া। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ ডিসক্যালকুলিয়া, গণিতের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, বিভিন্ন শিক্ষার চাহিদা সহ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বলছে ইনক্লুশন অফ দ্য স্টুডেন্ট উইথ ডাইভার্স লার্নিং নিডস রিকোয়ার। তো শিক্ষার্থীদের যে ডাইভার্স মানে তাদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তার জন্য কি প্রয়োজন? বলছে নির্দিষ্ট বসার ব্যবস্থা, অর্থাৎ শিক্ষার্থীদের ফিক্সড করে দেবে যে তুই এখানে বসবি, তুই এখানে বসবি, তুই এখানে বসবি, একদম ফিক্সড করে দেওয়া, কখনোই ফিক্সড করা যাবে না। বোঝা গেল? অপশন নাম্বার 2 বলছে ফ্লেক্সিবল পাঠ্যক্রম বা ফ্লেক্সিবল কারিকুলাম মানে নমনীয় পাঠ্যক্রম। অপশন নাম্বার 3 বলছে স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার 4 টেক্সট বুক সেন্টার পেডাগজি। তাহলে কী হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার 2 নমনীয় পাঠ্যক্রম। তো তোমার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা মানে বিভিন্ন ডাইভার্স থেকে এসছে বা বিভিন্ন বৈচিত্র্য থেকে এসছে, তাদের সেই বৈচিত্র্যটাকে পরিপূর্ণ করার জন্য তাদের যে পাঠ্যক্রম রয়েছে সেটাকে তোমাকে নমনীয় করতে হবে, অর্থাৎ ফ্লেক্সিবল করতে হবে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রতিভাধর সাথে মানে প্রতিভাবান শিশু মানে গিফটেড স্টুডেন্ট, আমি ইংরেজিতে পড়ে নিই। বলছে ইন অর্ডার টু ক্যাটার দ্য নিডস অফ দ্য স্টুডেন্ট উইথ গিফটেড হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইফেক্টিভ। অর্থাৎ যারা গিফটেড স্টুডেন্ট তাদের যে নিডগুলো রয়েছে তুমি পূরণ করার জন্য কি করবে? বলছে অপশানে বলছে কি প্রতিভাধর বা গিফটেড স্টুডেন্টের সাথে শিক্ষার্থীদের চাহিদা মেটাতে নিচের কোনটি করবে? অপশান নাম্বার এ আস্ক দেম ভেরি সিম্পল কোশ্চিন, তুমি তাদেরকে সিম্পল কোশ্চিন করবে। তারা তো গিফটেড স্টুডেন্ট, তুমি সিম্পল কোশ্চিন করলে কি হবে? হবে না। অপশান নাম্বার 2 অ্যাসাইন দেম চ্যালেঞ্জিং অ্যান্ড হায়ার অর্ডার টাস্ক, তুমি তাদেরকে চ্যালেঞ্জ নিতে বলবে এবং তাদেরকে হায়ার কিছু মানে চ্যালেঞ্জ দেবে। অপশান নাম্বার 3 গিভ এক্সট্রা টাইম টু কম্প্রিহেন্ড দ্য ইনফরমেশন, তুমি তাদেরকে কোনো একটা কাজ করার জন্য মানে এক্সট্রা কোনো সময় দেবে। অপশান নাম্বার 4 বলছে কিপ লো এক্সপেকটেশন, তুমি তাদের কাছ থেকে লো এক্সপেকটেশন মানে তুমি কম আশা করবে। তাহলে কী হবে আনসার? একদম সঠিক আনসার অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যে তুমি কি করবে তাদেরকে মানে হায়ার অর্ডারে কিছু কাজ দেবে এবং তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে বলবে। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের মধ্যে শেখার সুবিধা দেওয়ার সময় একজন শিক্ষকের নিচের কোন কৌশলটি এড়ানো উচিত? যখন শিক্ষক মহাশয় তাদেরকে পড়াবেন তখন নিচের কোনটি এড়িয়ে চলবেন? অপশান নাম্বার এ কনসেপ্ট ম্যাপিং। দেখো কনসেপ্ট ম্যাপিং তো দরকার, কারণ কনসেপ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই কনসেপ্ট ম্যাপিং এড়িয়ে চললে হবে না। অপশান নাম্বার 2 বলছে ডিসকভারি লার্নিং, আবিষ্কারমূলক শিক্ষণ অবশ্যই দরকার। অপশান নাম্বার 3 ইনটুটিভ গেজিং মানে স্বজ্ঞাত অনুমান, যাতে শিক্ষার্থী তার নিজের ক্ষমতা দিয়ে কোনো কিছু অনুমান করতে পারে তার উপরে ফোকাস করা, এটাও কারেক্ট। অপশান নাম্বার 4 নিষ্ক্রিয় অনুকরণ, এটা একদম ভুল, কারণ অনুকরণ জিনিসটা কিন্তু একদমই ভুল। ক্লিয়ার? অপশান নাম্বার 4 অর্থাৎ প্যাসিভ জিনিসটা ভুল।
নেক্সট কোশ্চেন, একটি নতুন বিষয় শেখানো শুরু করার আগে একজন শিক্ষকের জন্য একটি জানা গুরুত্বপূর্ণ। তো কোনো একটা টপিক পড়ানোর আগে একজন শিক্ষকের কোনটি জানা গুরুত্বপূর্ণ? হোয়াট চিলড্রেন অলরেডি নো, শিক্ষার্থীরা কী জানে, শিক্ষার্থীরা কোন জিনিসটা জেনে এসেছে সেটি জানতে হবে। অপশান নাম্বার 2 বলছে কমনলি হেল্ড মিসকনসেপশন, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কী কী ভুল ধারণা আছে সেগুলো জানতে হবে। অপশান নাম্বার 3 বলছে প্রিকুয়েস্টিক টু লার্ন টপিক, অর্থাৎ কোনো কিছু শেখার যে পূর্ব শর্ত রয়েছে সেগুলো জানতে হবে। অপশান নাম্বার 4 বলছে প্রিফার্ড লার্নিং স্টাইল অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিশুদের যে শেখার যে স্টাইলগুলো রয়েছে সেগুলোকে প্রেফার করতে হবে। তার মানে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে পজিটিভ, প্রত্যেকটা পজিটিভ। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4, 1 2 3 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আনসার করো, নিচের কোনটি শেখার জন্য নির্মিতিবাদ পদ্ধতি দ্বারা উন্নতি করা হয়? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রম্পট বাই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ নির্মিতিবাদ কোনটিকে মানে প্রমোট করেছে? অপশান নাম্বার এ বলছে এক্সপোজিটরি টিচিং বা এক্সপোজিটরি টিচিং, ঠিক আছে। অপশান নাম্বার 2 বলছে ইনকোয়ারি বেস লার্নিং। অপশান নাম্বার 3 বলছে লেকচার মেথড অফ দ্য টিচিং। অপশান নাম্বার 4 বলছে রোট মেমোরাইজেশন। কী হবে আনসার বলে ফেলো একদম। এখানে আমাদের সঠিক আনসার হবে কি এক্সপোজিটরি টিচিং, অর্থাৎ এক্সপোজিটরি মানে কি শিক্ষার্থীরা এখানে আবিষ্কার করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তারা আবিষ্কার করবে, অন্বেষণ করবে, মানে তারা সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করবে, সেটাকে বলছে এক্সপোজিটরি টিচিং। মনে থাকবে? তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, এক্সপোজিটরি টিচিং। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য স্ট্র্যাটেজি টু রিমেম্বার এ লং স্ট্রেনিং অফ দ্য লেটার্স বাই গ্রুপিং দ্যাট ইন্টু মেমোরেবল অ্যান্ড মিনিংফুল পার্ট ইজ কল্ড। ধরো কোনো একটা বড়ো একটা জিনিস রয়েছে, সেই বড়ো একটা জিনিসকে ছোটো ছোটো অংশে ভাগ করে যখন শিক্ষার্থীদেরকে মুখস্থ করানো হয় সেটাকে আমরা কি বলবো? অপশান নাম্বার এ অ্যাসিমিলেশন, অপশান নাম্বার 2 চাঙ্কিং, অপশান নাম্বার 3 হচ্ছে কন্ডিশনিং, অপশান নাম্বার 4 মেটাকগনিশন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার 2 চাঙ্কিং, ঠিক আছে। তাহলে চাঙ্কিং বলতে কী বোঝায়? চাঙ্কিং বলতে বোঝাচ্ছে যখন কোনো একটা বড় জিনিস, ঠিক আছে, লং কোনো একটা জিনিসকে যখন ছোট ছোট গ্রুপ করে ভেঙে মুখস্থ করানো হবে বা বোঝানো হবে সেটাকে আমরা কি বলবো? চাঙ্কিং বলবো। ক্লিয়ার? অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, আবেগের বর্তমান মনস্তাত্ত্বিক তথ্যগুলি জ্ঞানীয় ও সংবেদনশীল প্রক্রিয়াগুলির মধ্যে সম্পর্ক ধারণা দেয়। ইংলিশে দেখো কি বলছে, বলছে কারেন্ট সাইকোলজিক্যাল থিওরি অফ দ্য ইমোশন কনসেপচুয়ালাইজ দ্য রিলেশন বিটুইন কগনিটিভ অ্যান্ড ইমোশন। তাহলে কগনিটিভ মানে জ্ঞান এবং ইমোশন মানে আমাদের যে পক্ষব, তার মধ্যে সম্পর্কটা কীরকম হবে? একে অপরের থেকে স্বাধীন, কখনোই স্বাধীন না। আমাদের জ্ঞান এবং ইমোশন দুটো কি একে অপরের প্রতি নির্ভরশীল। অপশান নাম্বার 2 বলছে একে অপরের সাথে জড়িত। অপশান নাম্বার 3 শুধু আবেগ জ্ঞানকে প্রভাবিত করে। অপশান নাম্বার 4 শুধুমাত্র জ্ঞান আবেগকে প্রভাবিত করে। তাহলে কারেক্ট আনসার কী হবে? আমাদের যে জ্ঞান এবং আবেগ এরা কিন্তু একে অপরের প্রতি সঙ্গে জড়িত। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, শিক্ষার্থীরা কাজ করতে উৎসাহিত হয় যখন। তাহলে শিক্ষার্থীরা কাজ করতে কখন মোটিভেশন পাবে? অপশান নাম্বার এ বিমূর্ত অত্যন্ত জটিল, যখন শিক্ষার্থীদেরকে তুমি কঠিন কঠিন প্রশ্ন দেবে তখন, কখনোই না। অপশান নাম্বার 2 কংক্রিট টু দেয়ার হচ্ছে কি রিয়েল ওয়ার্ল্ড, যখন তুমি তাদেরকে তাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু দেবে। অপশান নাম্বার 3 ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক। অপশান নাম্বার 4 হচ্ছে মানে নট অ্যাট অল চ্যালেঞ্জিং, যেখানে কোনো চ্যালেঞ্জ থাকবে না। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 2, অর্থাৎ কানেক্টেড টু দেয়ার হচ্ছে কি রিয়েল ওয়ার্ল্ড, অর্থাৎ তাদের যে বাস্তব জগতের সঙ্গে সম্পর্কিত এমন কিছু প্রবলেম শিক্ষার্থীদেরকে দিতে হবে। ক্লিয়ার? তো এই ছিল টোটাল আমাদের প্রশ্ন। অনেক স্পিডে ক্লাসটা করালাম, আমি দুঃখিত এর জন্য, কারণ সময় সত্যি নেই। তবু এত স্পিডে ক্লাস করে এলাম, তবুও কিন্তু 42 মিনিট কিন্তু সময় লাগলো। যদি আমি সুলভভাবে করাতাম তাহলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগতো। তো সেই 1.5 ঘন্টার সময় আমার কাছে নেই বলে আমি খুবই দ্রুত করালাম। তো ক্লাসটা একটু মন দিয়ে করো, শোনো ভালো করে, ভিডিওটা পজ করে দেখবে, অনেকটা হেল্প হবে। কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন স্টেটের প্রশ্ন আমি কালেকশন করে তোমাদেরকে রেগুলার করাচ্ছি। ওকে, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।